ঘটনাটি 2016 সালের। তখন মিহি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। সে ছিল খুবই মেধাবী এবং খুবই বুদ্ধিমতী একটি মেয়ে। সেখানে কলেজের একটা ছেলে মিহিকে দেখে পছন্দ করে এবং প্রেমের প্রস্তাব দেয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়, কিন্তু ছেলেটি খুব একটা সুবিধের ছিল না। মিহির সাথে সম্পর্ক থাকাকালীন সে আরো অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িত ছিল। মিহি এটা কোনোভাবে জেনে যাওয়ায় সেই ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, কিন্তু সেই ছেলেটি কোনোভাবেই এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টা মেনে নিতে পারেনি। সে মিহিকে দেখে নেয়ার হুমকি দেয়। মিহি এগুলোতে ভয় না পেয়ে সে এখান থেকে চলে আসে। তারপর মিহি কলেজে যাওয়া বন্ধ করে দেয়। এরপর সেই ছেলেটি অনেকভাবে মিহির সাথে যোগাযোগের চেষ্টা করেছে। মিহি তার সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না বলে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু এই বিষয়টাই মিহির জন্য কাল হয়ে দাঁড়ায়। এদিকে ব্রেকআপের পরে মিহি বাসা থেকে কোথাও যেত না, চুপচাপ বাসায় থাকতো, কারণ মন খারাপ থাকতো, কান্নাকাটি করত, কিন্তু কাউকে কিছু বলতো না। হঠাৎ করে মিহির বাড়ির মানুষ মিহির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল। ওর শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, কানে কম শুনত, প্রচন্ড মাথা ব্যথা করত, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে থাকলো। কিন্তু হঠাৎ করে সে এত অসুস্থতার মধ্যেও সেই ছেলেটির নাম বারবার নিচ্ছিল। বাড়ির মানুষ খুব চিন্তায় পড়ে গেল। বাড়ির মানুষ ভাবছিল হয়তো সেই ছেলের সাথে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, তাই এমন করছে। যতদিন যাচ্ছিল তার সমস্যা বেড়েই চলছিল। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তার কোনো রোগ ধরতে পারত না। এক পর্যায়ে মিহি যেন পাগলের মতো হয়ে গিয়েছিল। বাড়ির মানুষ খেয়াল করলো মিহি যখন একা থাকে তখন সে একাই কি সব যেন বলতো, মনে হতো সে কারোর সাথে গল্প করছে, কিন্তু ওর আশেপাশে কেউ থাকতো না। এমন চলতে চলতে হঠাৎ একদিন মিহি বাড়ি থেকে বের হয়ে গেল। বাপেরে তার পালিত জিনকে হাজির করলেন এবং অনেক কষ্টে মিহিকে একটি তাবিজ পরিয়ে দিলেন। তাবিজটি পরানোর পরে মিহি জ্ঞান হারিয়ে ফেলল। হুজুর বললেন, বিপদ এখনো কাটে নাই, মিহিকে খুব সাবধানে বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ ওই পিশাচটা এখনো মিহির কাছ থেকে চলে যায় নাই। রাস্তায় খুব সাবধানে নিয়ে যাবেন মিহিকে। তখন ঘড়ির কাঁটায় রাত 11:30। বাড়ির সবাই চিন্তায় পড়ে গেল। এত রাতে এই মেয়েকে নিয়ে কিভাবে তারা বাড়ি যাবেন? হুজুরকে বলায় হুজুর বললেন, ভয় নেই, তবে বাড়ি যাবার পথে কোনো পুকুর পাড় অথবা বাঁশ ঝাড়ের নিচ দিয়ে যাবেন না, তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। মিহির বাড়ির সবাই হুজুরের সাথে কথাবার্তা শেষ করে বাড়ির দিকে রওনা হলো। সবাই আতঙ্কের মধ্যে ছিল, কারণ ঘড়ির কাঁটায় তখন রাত 11:45। সবার মধ্যে একটাই ভয় কাজ করছিল, কিন্তু তাদের খেয়াল ছিল না যে বাড়িতে যাওয়ার সময় সেই বাঁশঝাড়ের নিচ দিয়েই বাড়িতে যেতে হবে। সেই বাঁশঝাড়ের নিচে আবার অনেক বড় একটা পুকুর ছিল, সেটা ছিল অনেক পুরাতন। সেই পুকুর পাড়েই প্রথমবার মিহিকে খুঁজে পাওয়া গিয়েছিল। তারা কি করবে কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। সবাই চিন্তায় পড়ে গেল। তাদের ভেতর মিহির বাবা ছিল একটু সাহসী। তিনি বললেন, চলো আল্লাহর নাম নিয়ে যাই, কিছু হবে না আল্লাহর নাম নিয়ে গেলে। সকলের অনিচ্ছার সত্ত্বেও তারা সেই পথ দিয়েই বাড়িতে রওনা হলো। তারপর ঘটল আসল ঘটনা। তারা বাড়ির রাস্তায় সেই বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিল। চারিদিকে যেন ঘন কালো অন্ধকার, আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। মিহি তখনও স্বাভাবিক ছিল। কিছু দূর যাওয়ার পরে ঠিক সেই বাঁশের নিচে হঠাৎ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল মিহি। মিহির বাড়ির লোক মিহিকে জোর করে নিয়ে যেতে চাচ্ছিল। যখন মিহিকে হুজুরের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মিহির বাবা মা, মিহির 2 চাচা এবং মিহির ছোট ভাই সাথে ছিল। অনেক জোরাজুরির পরেও মিহিকে এক ধাপও সামনে এগিয়ে নিয়ে যাওয়া গেল না। মিহির বাড়ির সবাই মিহির সাথে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল। চারিদিক যেন থমথমে হয়ে গেল। সবাই তখন বুঝতে পারল তাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। সবাই দোয়া দরুদ পড়তে শুরু করলো। এর মধ্যে হঠাৎ মিহি চিৎকার দিয়ে উঠল আর বলতে লাগলো, আমাকে ধন্যবাদ। চলুন ঘটনায় যাওয়া যাক। সাজ্জাদ, তোর আম্মুকে বাঁচা, তার মেয়াদ এখনো ফুরোয়নি, এখনো 2 মাস 11 দিন বাকি আছে, তাকে আনার ব্যবস্থা কর। আমার কথা শোন,
তোর আম্মু আমাকে বলেছে সে যেখানে আছে সেখানে কষ্ট পাচ্ছে। সাজ্জাদ হক চুকিয়ে যায়, দাঁড়িয়ে পড়ে রাস্তায়। এসব কি বলছে আসমা পাগল? এমনিতেই তার মন মেজাজ ভালো নেই, কিন্তু মনের কোনায় যেন বারবার তা বিশ্বাস করতে চাইছে। সত্যি কি আম্মুকে ফিরিয়ে আনা সম্ভব? নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি রোমহর্ষক কুফুরি কালো জাদুর ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি। ঘটনাটি কতটা ভয়ের সেটা আপনারাই বিচার করবেন, তবে ঘটনাটি আমার কাছে খুবই হৃদয় বিদারক লেগেছে। ঘটনাটি আমাকে দিয়েছে ঢাকা ধামরাই কুলিন্দা গ্রাম থেকে মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা। ঘটনাটি সে গুছিয়ে স্টুডিওতে শেয়ার করতে পারবে না বলে আমাকে দেয়। আমার মতো করে সাজ্জাদের ভাষায় লিখলাম, ভালো মন্দ আপনারাই বিচার করবেন। সময়টা ছিল 2015 সাল। সেদিন সন্ধ্যাবেলা আমি পড়তে বসেছিলাম। এমন সময় আম্মু সেখানে এসে হঠাৎই প্রচুর গালিগালাজ করতে থাকে। আমার জীবনে সেই প্রথম আম্মু আমাকে এত গালিগালাজ করেছিল। আম্মু এর আগে আমাকে কোনোদিন এভাবে গালিগালাজ করেনি। আমার কোনো ভুল হয়ে থাকলেও নয়, সর্বদাই প্রচুর আদর করেছে। কিন্তু হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছিলাম না। আমি উঠে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করি, কি হয়েছে আম্মু? তুমি আমাকে এমন করে গালিগালাজ করছো কেন? আমি কি অন্যায় কিছু করেছি? মুখের কথাগুলো তখনও শেষ হয়নি। এমন সময় আম্মু একটা অদ্ভুত হাসি দিয়ে বীভৎস গর্জন করে সজোরে ধাক্কা দেন। এর ফলে আমি ছিটকে 10 হাত দূরে গিয়ে পড়ি এবং সোফার পেছনে কাঠের বাটামে মাথা ঠুকে প্রচন্ড আঘাত পাই। আপনি বলেন ভাইয়া, কোনো সাধারণ মানুষের পক্ষে কি এটা সম্ভব? তখন এমনিতেই আমার বয়স অল্প, অস্বাভাবিক পরিস্থিতির ব্যাপারে কিছুই বুঝতে পারিনি, প্রচন্ড ভয় পাই। এই থেকে ভাইয়া ঘটনার শুরু। এটাই ছিল আম্মুর সাথে ঘটা প্রথম ইনসিডেন্ট। যাই হোক, ভয় পেয়ে চিৎকার করে আমি পাশে আমার কাকার বাসায় ছুটে যাই। কাকা ও আব্বু ওই সময় বাইরে ছিলেন। আমি কাকিকে সমস্ত কথা বলার পর কাকির সঙ্গে যখন আমি বাসায় ফিরি, এসে দেখি একটা অদ্ভুত ব্যাপার। দেখি আম্মু মেঝের মধ্যে বসে নিজের চুল ছিঁড়ছে, কখনো হাসছে, কখনো কাঁদছে এবং কি সব বিড়বিড় করে বলছে। কথাগুলো একদম অস্পষ্ট, তবু যতটুকু বোঝা যাচ্ছিল তা হলো, কাউকে এই বাসায় বাঁচতে দেব না, সবাইকে ধ্বংস করে দেব। আমি আসছি, আমাকে কেউ কিছু করতে পারবি না। কাকি এসে পরিস্থিতি সামাল দিতে প্রচন্ড জোরে আম্মুর উপরে চিৎকার করে ধমক দেয়। আম্মুর ফোন নিয়ে আমার এক পরিচিত নানাকে ফোন দেই। উনি এখন মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। ওনার নাম ছিল কারি সাহেব, উনি একজন কবিরাজ ছিলেন। আমি ফোন দিয়ে নানাকে সবকিছু বলার পর নানা আমাকে বলেন যে ফোনের স্পিকার অন করে আম্মুর কাছে নিয়ে যেতে। এরপর উনি ফোনের মধ্য থেকে কয়েকটা সূরা পড়ে তারপর আমাকে বললেন যে পানি নিয়ে আসতে। আমি পানি নিয়ে আসার পর উনি আরো কয়েকটি সূরা পড়ে বললেন যে সেই পানি আম্মুর উপর ছিটিয়ে দিতে। আমি নানার কথা মতো তা করার সঙ্গে সঙ্গেই আম্মু আচমকাই অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। আমরা ধরাধরি করে আম্মুকে ঘরে নিয়ে আসি। জ্ঞান ফেরার পর আম্মু একদম স্বাভাবিক হয়ে গিয়েছিল। সেই সন্ধ্যায় কোনো ঘটনাই ওনার মনে ছিল না, এমনকি আমাকে যে গালিগালাজ করেছেন তাও মনে নেই। পরদিন স্কুল থেকে ফেরার পর জানতে পারি সেই নানা বাসায় এসেছিলেন এবং আম্মুর চিকিৎসা করেছেন। আম্মু যখন ঘরে ঘুমাচ্ছিল আমার খালাও এসেছিল। আমি খালাকে জিজ্ঞেস করলাম, নানা ঠিক কি চিকিৎসা করেছেন? খালা জানায় যে নানা বাসার আঙিনায় ঢোকার সাথে সাথেই আম্মু ঘরের ভেতর থেকে অকথ্য ভাষায় নানাকে গালিগালাজ করছিল। এমনকি নানার বংশ তুলে নানা রকম গালিগালাজ সহ নানার পরিবারকে সম্পূর্ণ মেরে ফেলার হুমকিও দিচ্ছিল। নানা বেশ কয়েকটি সূরা পড়ে আম্মুর ওপর পানি ছিটিয়ে দিতে আম্মু শান্ত হয়ে যায়। তারপর জানায় যে আম্মুর ওপর একটি জিন আসর করেছে। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নানা আমাদের দুয়ারে একটি গণ্ডি কেটে তার মধ্যে পিঁড়ি পেতে আম্মুকে বসান এবং নিজে আরেকটি পিঁড়ি পেতে সম্মুখে বসেন। বেশ কয়েকটি সূরা পড়ার পর নানা
আম্মুর ভেতরে থাকা জিনটিকে জিজ্ঞেস করেন সে কেন আম্মুকে এত কষ্ট দিচ্ছে। জিনটা প্রথমে কিছু বলতে চায় না, তাই নানা আরো কিছু সূরা পড়েন। বেশ কিছুক্ষণ পর শেষমেশ জিনটি বলতে বাধ্য হয়, আমাদের পাশের মাঠ থেকে ও আম্মুর সাথে এসেছে, তবে তা সেদিন নয়, আরো 2 বছর আগে, মানে সম্ভবত 2013 সালের দিকে। একদিন সন্ধ্যাবেলা আম্মু মাঠের দিকে যাওয়ার সময় নাকি জিনটার চুলের উপরে পাড়া দিয়ে চলে যায়। আমাদের মাঠের কাছে একটা করঞ্জা গাছ আছে, জিনটি সেখানে শুয়েছিল তখন। আম্মুর চুলের ওপর পাড়া দিয়ে চলে যাওয়ার ফলে জিনটি খুবই রেগে যায় এবং সেদিন থেকেই আম্মুর ওপর ভর করে। নানার সবকিছু বোঝার পর জিনটিকে বলে আম্মুকে ছেড়ে চলে যেতে, কিন্তু প্রথমে জিনটি রাজি হয় না। পরে নানা আরো কিছু দোয়া পড়ে গন্ডির মধ্যে একটা কাঁচি দিয়ে কোপের পর কোপ মারে। ফ্ল্যাটের পেছনের দিকে থাকায় অপর বিল্ডিং এর কাছে অবস্থান করায় অন্ধকারই থাকতো, কেমন একটা গা ছমছমে ভাব। আম্মুর হাতের মজার মজার সব খাবার আর পড়াশোনা, এই নিয়ে দিন কেটে যাচ্ছে। 8 দিনের মাথায় আব্বু ফোন দিয়ে জানায় বাড়িতে ভীষণ প্রয়োজন, আম্মুকে যেতে হবে। এদিকে আমার পরীক্ষাও এগিয়ে এসেছে, সুতরাং আমার পক্ষে যাওয়াটা অসম্ভব। তাই আম্মু ঠিক করে কয়েকদিনের জন্য উনি গ্রামের বাসায় যাবে। আমি আম্মুকে বলি, আম্মু সমস্যা নেই, তুমি বাসায় যাও, আমি থাকতে পারবো। ওপরে ফ্ল্যাটের চাচা চাচিরা তো আছেনই, এই কয়দিন কোনো সমস্যা হবে না। আম্মু সকালে চলে যায়। স্কুল পরীক্ষার জন্য বন্ধ ছিল, শুধুমাত্র সন্ধ্যায় কোচিং হতো। আম্মু চলে যাওয়ার পর আমি সকালে নাস্তা করে পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়ি খেয়াল নেই। ঘুম ভাঙতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। এদিকে গোসলও করা হয়নি। তাড়াহুড়ো করে গোসল করতে যাই। সেদিন হঠাৎ কি মনে হলো জানি না, ঠিক করলাম রুমের সেই বাথরুমে গোসল করতে যাব। যেই ভাবা সেই কাজ। গোসল করার সময় মিনিট 5 পর হঠাৎই একটা উগ্র গন্ধ নাকে পাই। আপনি তো জানেন ভাইয়া, রক্তের একটা নিজস্ব গন্ধ আছে, তাও আবার যদি কোনো শুকনো পুরনো রক্ত হয়। ভেজা শরীরটা তখন আতঙ্কে প্রায় কাঠ হয়ে যায়। ভয়ের কালো ঘাম যেন গোসলের পানির সাথে মিলেমিশে একাকার। ভয়ে ভয়ে চোখ থেকে সাবানের ফেনাগুলো সরিয়ে এক পলক তাকাতেই শিউরে উঠি। বাথরুমের সমগ্র দেয়াল জুড়ে কালচে রঙের রক্ত ছিটিয়ে আছে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করি, আবারও ভয়ে ভয়ে চোখ খুলতেই দেখি কিছু নেই। ব্যাপারটা এরকম যে এক পলক চোখ ফেললেই দেখি রক্ত, আবার বন্ধ করলেই এক পলক চোখ খুললেই কিছুই নেই। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। এই অস্বাভাবিক ব্যাপারটা ভাইয়া 2 বার মাত্র অনুভব করি, তারপর আর কিছুই দেখতে পাইনি। এরপর কোনো রকমে তাড়াতাড়ি গোসল সেরে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে আসি। বাইরে রাতের খাওয়া শেষ করে যখন বাসায় ফিরি তখন রাত 10:15 মতো বাজে। এসে বিছানা করে শুয়ে পড়ি। রাত তখন কয়টা বাজে আমি খেয়াল করিনি। আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি তা ভয়ঙ্কর বাস্তব, আন্দাজ করতে পারছিলাম না। রুমটা অন্ধকার থাকলেও জানালা দিয়ে রাস্তার ল্যাম্প পোস্টের আলো স্বাভাবিকভাবে রুমের মধ্যে আসছিল। এমন সময় হঠাৎই সেই আলোর প্রতিফলনে একটা ছায়া দেখে চমকে উঠি। জানলার রেলিংয়ে গা ঘেঁষে একজন কুচকুচে কালো মানুষ বা ছায়ামূর্তি দাঁড়িয়ে। আমি আতঙ্কে চিৎকার করতে যাব, আর সেই ছায়ামূর্তিটি তখনই আমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে, জোরে গলা চেপে ধরে। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম না স্বপ্ন দেখছি নাকি বাস্তব। এইভাবে প্রায় 5-10 মিনিট চলার পর যখন মনে হচ্ছিল আমি বোধহয় আর বাঁচব না, এমন সময় হঠাৎই মনে হলো ধীরে ধীরে আমি শ্বাস নিতে পারছি। সঙ্গে সঙ্গে সজোরে ছায়ামূর্তিটিকে ধাক্কা দিয়ে চিৎকার করে বাসা থেকে বেরিয়ে আসি এবং ওপরে চাচিদের বাসায় চলে যাই। চাচিদের বাসায় গিয়ে সবকিছু খুলে বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরদিন সকালে জ্ঞান ফিরতে দেখি আম্মু চলে এসেছে। চাচি রাতে আম্মুকে ফোন দেয় এবং আম্মু তাড়াহুড়া করে সকালবেলায় চলে আসে। এটা ছিল আমার সাথে ঘটা প্রথম ইনসিডেন্টস। এরপর পরীক্ষা শুরু হয়। 3 দিন পরে আম্মু হঠাৎ করেই অসুস্থ অনুভব করেন। ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যান, পরীক্ষা করেন এবং জানতে পারেন আম্মুর টিউমার হয়েছে, শীঘ্রই অপারেশন করতে হবে। এটা ছিল ব্রেস্ট টিউমার। ডাক্তারের কথা মতো আম্মুর অপারেশন হয় এবং একটি বড় ধরনের অপারেশনে সেটা বলা যায়। এর মাঝে আমার পরীক্ষাও চলছিল। এদিকে আম্মুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসার পর আমার খালা ও নানি আসেন আম্মুর দেখাশোনা করার জন্য ও আমার দেখাশোনা করার জন্য। পরীক্ষা তখনও শেষ হয়নি। একদিন
আমি সকালে একটু ওয়ার্কআউট করছিলাম, সেই সময় একটা ঘটনা ঘটে যায় যা তখন আমার মনে ছিল না। পরবর্তীতে খালামণির মুখ থেকে শুনি আমি নাকি ওয়ার্কআউট করতে করতে হঠাৎই বিভৎস ভঙ্গিতে চোখ উল্টে আয়নার দিকে তাকিয়েছিলাম এবং ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে গড়গড় করছিলাম, চিন্তা নাই, আর বেশি সময় লাগবে না, নৌকা পাড়ে ফিরে গেছে, খুব তাড়াতাড়ি রুবিকে নিয়ে যাব, ধীরে ধীরে ওকে শেষ করব, সময় গড়িয়ে এসেছে, আমি রুবিকে নিয়ে যেতে এসেছি, কেউ আমাকে আটকাতে পারবে না। এখানে বলে রাখি আমার আম্মুর নাম রুবি। সে ঘটনার পর ধামরাইয়ে আমাদের এক আন্টির বাসায় জিনিসপত্র নিয়ে আমরা উঠে যাই এবং পরীক্ষা শেষে আমরা আবারও গ্রামে ফিরে যাই। বেশ কিছুদিন কেটে যায়। এদিকে ধীরে ধীরে আম্মুর আবারও পেইন শুরু হয়। আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার এক্সাম করে বলে যে আম্মুর ক্যান্সার ধরা পড়েছে, বলে কেমোথেরাপি দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আম্মুর নাকি ফার্স্ট স্টেজ। এর মাঝে একটা বিষয় নিয়ে আমার নানি ভীষণ চিন্তায় ছিলেন। আসলে আমার ভেতর দিয়ে যে জিন বা অপশক্তিটি সেদিন ঢাকা ধামরায়ে যে কথাগুলো বলেছিল তার ঠিক 1 মাস পরে আম্মুর ক্যান্সার ধরা পড়ে। এটা কোনো কাকতালীয় ঘটনা কি, নাকি এর মধ্যে কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে তা জানতাম না তখন। যাই হোক, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আম্মুর কেমোথেরাপি শুরু হয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো সাধারণত কেমোথেরাপির ফলে রোগীর পরিস্থিতি ভালোর দিকে অগ্রসর হয়, কিন্তু এক্ষেত্রে প্রতিটা কেমোথেরাপির পর আম্মু আরও অবনতির দিকে এগিয়ে গিয়েছিল। 4 নম্বর কেমোথেরাপির পর আম্মুর চুলই ফেলে দিতে হলো এবং তখন থেকে আম্মু কেমন একটা পাগলের মতো আচরণ করতে থাকে। বাড়ির সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, এলোমেলো হয়ে থাকতো। নানি খুবই দুশ্চিন্তা করতেন আম্মুকে নিয়ে। উনি প্রথম থেকেই বলছিলেন কোনো কবিরাজ দেখাতে। তখন আমরা ব্যাপারটা গুরুত্ব দেইনি, কিন্তু এবারে নানির জোরাজুরিতে একটি কবিরাজের কাছে যাই। আমি ভেবেছিলাম কবিরাজ মানে জোব্বা পরা, একটু বয়স্ক কেউ হবে, লম্বা দাড়ি থাকবে, কিন্তু কোথায় কি, উনি একজন মধ্যবয়স্ক, ওই 30 কি 35 বছরের মতো হবে, একজন ভ্যান চালক, খুবই সাদামাটা। যাই হোক, আমি কবিরাজকে সমস্ত বিষয় খুলে বলি। কবিরাজ আমার কথাগুলো শুনে বলেন যে ঠিক আছে, উনি পরে যাবেন। এদিকে আম্মুর পরিস্থিতি খুবই খারাপ ছিল, তাই আমি কবিরাজকে ভীষণভাবে রিকোয়েস্ট করে বলি, আপনাকে এখনই যেতে হবে কবিরাজ মশাই, আম্মুর অবস্থা ভীষণ খারাপ, কোনো কারণ ছাড়াই অনবরত গালিগালাজ করছেন। কেমোথেরাপির পর ওনাকে পেইন কিলার দেওয়া হয়েছিল ডাক্তারের পরামর্শে, তারপরেও প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছেন, মানে খুবই অস্বাভাবিক একটা পরিস্থিতি, আপনাকে যেতেই হবে। কবিরাজ শেষমেশ বলেন ঠিক আছে। আমি বাইক নিয়ে গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে কবিরাজকে বাইকে নিয়ে বাসায় ফিরে আসি। তখন 8:15 মতো হবে। কবিরাজ গিয়ে আমাদের উঠোনের মাঝে বসলেন এবং আম্মুকে সামনে বসতে বললেন। আম্মু তখন স্বাভাবিক ছিল না। 1 প্যাকেট আগরবাতি, 2টো মোমবাতি, সরিষার তেল ও 4টি সিগারেট। আমি তৎক্ষণাৎ দৌড়ে পাশের বাজার থেকে সেগুলো নিয়ে আসি। কবিরাজের সাথে ওনার এক সহকারী এসেছিল। দেখলাম কবিরাজ তাকে 4টি সিগারেট একসঙ্গে খেতে বললেন এবং চারপাশে আগরবাতি জ্বালিয়ে 2টো মোমবাতি আম্মুর সামনে জ্বালিয়ে বসিয়ে বেশ কিছু সূরা পড়েন। তারপর সরিষার তেলের ঢাকনা খুলে ফু দেন। এরপর একটি হাতকে চোঙার মতো করে মুঠো করে আম্মুর মাথার ওপর বসিয়ে সূরা পড়তে থাকেন। পড়তে পড়তে ধীরে ধীরে ওই মুঠোর ফুটো দিয়ে তেল ঢালতে থাকেন। তেল ঢালার সাথে সাথেই আম্মু ভীষণভাবে চিৎকার করে ওঠেন। কবিরাজ আমাকে ইশারা করে বলেন আম্মুকে ধরে রাখতে। আমি কোনো রকমে আম্মুকে ধরে রেখেছিলাম। এক পর্যায়ে তেল ঢালা শেষ হওয়ায় আম্মু আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর কবিরাজ মশাই আমাদের দালানে গিয়ে একটা গোল বৃত্ত আঁকেন এবং আমাকে একটি কাঠি দিয়ে বলেন বেশ কয়েকটি নাম লিখতে সেই গণ্ডির ভেতরে। আমি ওনার কথা মতো তাই লিখি। এরপর উনি ওই গোলাকার গণ্ডির মধ্যে গিয়ে বসেন ও খাবারের মতোই হাত মেলে মাটিতে রাখেন। তারপর বেশ কয়েকটি সূরা পড়তে থাকেন। এর মাঝে একটা বিষয় লক্ষ্য করে আমি ভীষণভাবে চমকে যাই। হঠাৎই দেখি কবিরাজের হাত যেন ইচ্ছার বিরুদ্ধে কোনো এক অদৃশ্য শক্তির টানে ধীরে ধীরে তার নির্দিষ্ট জায়গা থেকে সরে একটি নামের কাছে গিয়ে থামল। কবিরাজ নামটি খুলে দেখে কিছুটা বিব্রত হয়ে যান এবং কেমন যেন নিজের ওপর ভরসা না করে পুনরায় সেই প্রক্রিয়াটি করেন। এবারেও হাত অদৃশ্য কোনো একটি শক্তির টানে সেই একই নামের ওপর গিয়ে থামে। নামটি ছিল রক্ষা কালী দেবীর। আমার জানা মতে ভাইয়া এটি হিন্দু সম্প্রদায়ের এক দেবীর নাম। যা হোক, কবিরাজ আম্মুকে বলেন আমাদের পরিবারের ওপরে ভয়ঙ্কর কালো জাদু হয়েছে
এবং আপনার ওপর সরাসরি একটি হিন্দু সম্প্রদায়ের জিন চালনা করা হয়েছে। আপনাকে ও আপনার ছেলেকে সম্পূর্ণরূপে তিলে তিলে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। উপস্থিত সবাই ভীষণভাবে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আমরা কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগেই কবিরাজ আবারও একইভাবে সেই গণ্ডির মধ্যে হাত রেখে কিছু বিড়বিড় করে সূরা পড়ার পর আচমকাই আবারও সেই অদৃশ্য শক্তির টানে কবিরাজ নিজের থেকে উঠে সোজা বাসার ভেতরে চলে যেতে থাকেন। ব্যাপারটা এরকমই ছিল যে কেউ অদৃশ্য তারা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কবিরাজ হাঁটতে হাঁটতে গিয়ে প্রথমে আমার বালিশ, তারপরে পরবর্তীতে আম্মুর ঘরের চৌকাঠের দিকে ইশারা করেন। আমরা সবাই ব্যাপারটা দেখতে থাকি। কবিরাজ জানায় কোনো এক পদ্ধতির মাধ্যমে এই কালো জাদুটি করা হয়েছে, অর্থাৎ ওনার ভাষ্য মতে আমাদের বালিশের ভেতর এবং আম্মুর ঘরের দরজার চৌকাঠের ভেতর জিনের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে তাবিজ রাখা হয়েছে। আমরা প্রথমে বিশ্বাস করি না ব্যাপারটা, তাই তৎক্ষণাৎ আমার বালিশটা ছিঁড়ে দেখি। বালিশ ছেঁড়ার পরে দৃশ্যটা আমরা কল্পনাও করতে পারিনি যে দৃশ্য দেখি সত্যি তার মধ্যে একটা তাবিজ রাখা ছিল। কবিরাজ সঙ্গে সঙ্গে ওটিকে বের করেন। তাবিজটি খোলার পরে দেখা যায় ওর ভেতরে ছোট্ট একটি কাগজ, তার মধ্যে কিছু লেখা ছিল। আমি দেখতে চাইলে কবিরাজ আমাকে বাধা দেন এবং সঙ্গে সঙ্গে ওটিকে মোমবাতির আগুনে পুড়িয়ে ফেলেন। বেশ জানাতে রাজি হন এবং পুনরায় একটি গোল গণ্ডি কেটে তার মধ্যে বসেন এবং বলেন, আপনাদের সন্দেহ হয় এরকম মানুষের নাম লিখে কাগজগুলোকে মুড়ে আমার সামনে রাখুন। সেই মতো আমরা কাগজে নাম লিখতে থাকি। আম্মু আমাকে নাম বলতে থাকেন, আমি লিখতে থাকি। কিছু মানুষকে আমি চিনতাম না, কিন্তু নাম না জানলেও চেহারায় চিনতাম। এইভাবে নিজেদের নাম সহ প্রায় 37টি নাম লিখে ওগুলো গোল গোল করে মুড়িয়ে গণ্ডির ভেতরে কবিরাজের সামনে রাখি। পুনরায় কবিরাজ একই পদ্ধতিতে কাগজগুলোর সামনে হাত রাখেন এবং এক পর্যায়ে একই রকমভাবে অদৃশ্য শক্তি তার হাত শূন্যে নিয়ে গিয়ে একটি কাগজের ওপরে রাখে। আমাদের সন্দেহ ছিল সেই নামের ওপরে, তবে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার জন্য আবারও কাগজগুলো মুড়ে এলোমেলো করে কবিরাজের সামনে রাখি এবং এবারেও একই পদ্ধতিতে কবিরাজ পুনরায় সেই একই কাগজটি বের করে নিয়ে আসেন। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, ভেবেছিলাম হয়তো এগুলো কোনো ফেক কিছু, কিন্তু যেভাবে কাঠের ভেতর থেকে তাবিজ বের করেছিলেন তিনি, সেটি দেখার পর এসব অবিশ্বাস্য লাগলেও ছিল ভয়ঙ্কর বাস্তব। কাগজে যে নামটি লেখা ছিল সেটা আমার বলতে দ্বিধা নেই, কারণ মানুষের জানা দরকার পরিচিত মুখের আড়ালে মানুষ কতটা নির্মম হতে পারে। কাগজটিতে যে নাম লেখা ছিল সেটার নাম ইয়াসমিন, আমার মেজ কাকির নাম। ঘটনার শুরুতে যে কাকির কথা বলেছিলাম উনি না, ইনি আমার মেজ কাকি। ইনারা শহরে থাকেন। ছোট থেকে দেখেছি মেজ কাকার সঙ্গে আমার আব্বুর প্রায় ঝগড়া লেগে থাকতো। আমার আম্মুর সঙ্গে কাকিরও ঝগড়া লাগতো। আমাদের উন্নতি ভালো কোনো কিছু সহ্য করতে পারতো না তারা। মূলত ব্ল্যাক ম্যাজিকটা করেছিল এই ঘটনার পর থেকে। একবার আব্বু একটি 30 লক্ষ টাকা দামের জমি কেনার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই মতো কেনার বায়না করে আসেন এবং তারপরেই একটা ব্ল্যাক ম্যাজিক করা হয় আমাদের ওপরে, যা আমরা পরবর্তীতে জানতে পারি। কিন্তু এটাও জানতে পারি কাকি নাকি আমাদের ওপর কালোজাদু করার জন্য প্রায় 2 লক্ষ টাকা খরচ করেছিলেন। এসব আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ একজন নিকৃষ্ট মানুষ যেভাবে কালোজাদু করে, একজন মানুষের জীবন নষ্ট করে দিতে পারে, তার পক্ষে সবই সম্ভব। এখন যদি উনি কোনো প্রকারে আমার উপরে আবারও কালজাদু করতে চান, করতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন, উনিই রক্ষা করবেন। আর ভাইয়া, কালো জাদু তো কোনো আইনের আওতায় আসে না, তাই আমরা জেনেও কিছু করতে পারি না। ওনাদের জাহান্নামেও জায়গা হবে না। যাই হোক, এভাবে বেশ কেটে যাচ্ছিল দিন। আমরা তবুও কেমোথেরাপি বন্ধ করিনি। থেরাপি অনবরত চলতে থাকে। মনের মধ্যে একটা আশা ছিল, ডাক্তার যদিও বলেই দিয়েছিলেন যে লাস্ট স্টেজ, কিছু করা যাবে না। একটা কথা বলতে ভুলে গেছি, সেদিন কবিরাজ আম্মুর চিকিৎসা করে চলে যাওয়ার পর আমি নানিকে তার বাসায় দিয়ে আসতে যাই। ফিরে এসে দেখি আম্মু কান্নাকাটি করছে। জানতে চাইলে জানায় উনি মনের শান্তির জন্য দোয়া পড়তে যাবেন। এমন সময় আচমকাই সেই কাকি আম্মুকে ফোন দিয়ে বলেন, কিরে, জেনে গেছিস তাই না? এখন দোয়া নামাজ পড়ে কি হবে? তুই তার বেশি দিন বাঁচবি না, তোর সময় ঘনিয়ে এসেছে। আম্মু ভীষণভাবে কান্নাকাটি করে ফোন রেখে দেয়। আশ্চর্যজনক ব্যাপার হলো, কাকি কি করে জানলো আম্মু দোয়া পড়ছে? এখানে কবিরাজ এসে আম্মুর চিকিৎসা করে গেছে জানি না। যদিও ডাক্তারের কথা অনুযায়ী আর মাত্র 3 মাস সময় ছিল আমাদের হাতে, তবুও মন মানতেই চাইছিল না। ছোট থেকে আম্মু আমাকে ভীষণ আদর করত। এবারে নানি আবারও আম্মুকে একটি বড় কবিরাজের কাছে নিয়ে যায়। আসলে কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না এই পরিস্থিতি। কোনোভাবেই মন চাইছিল না যে আম্মুর ক্যান্সার হয়েছে এটা মেনে নিতে। নানি ও আম্মু আমাকে যাওয়ার পর ফোন দিয়ে জানান ওনারা সেই রাতে সেখানেই থাকবেন।
পরের দিন আমাকে যেতে হবে। পরদিন সকালে যাওয়ার পর কবিরাজ আমাকে বলেন, এখন বাজারে যাও, সেখান থেকে একটি চালন, একটি মাটির হাঁড়ি, একটি নতুন গামছা ও একটি কাঁচি নিয়ে আসবে। তবে মনে রেখো, খবরদার হাঁড়ি যেন কোনোভাবে না ভাঙে। আমি কবিরাজের কথা মতো তার বাসা থেকে 1 কিলোমিটার দূরে একটি বাজারে যাই এবং সেখানে সমস্ত জিনিস কিনে ধীরে সুস্থে আস্তে আস্তে নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখি অস্বাভাবিকভাবে হাড়ির মধ্যে একটি ছোট্ট ফুটো। কবিরাজ সেই ফুটো দেখে অনেক বকাবকি করেন এবং বলেন, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, তুমি হাঁড়িটি ভেঙে নিয়ে এলে। কিন্তু এটি কিভাবে সম্ভব? আমি খুবই যত্নে হাড়িটি নিয়ে এসেছিলাম। কবিরাজ বলেন, যাই হোক, আর এই জায়গা থেকে হাঁড়ি কেনা যাবে না। তুমি কসুরিয়া যাও, সেখানে আজকে হাট, ওখান থেকে একটি হাঁড়ি কিনে নিয়ে এসো, তবে 1 ঘন্টার মধ্যে আনতে হবে। আমি ঝড়ের গতিতে কসুরিয়া হাটে যাই এবং নির্বিঘ্নে হাঁড়িটা নিয়ে আসি। হাঁড়ি নিয়ে আসার পর কবিরাজ তার কাজ শুরু করেন। প্রথমে আম্মুর যে ছোট ছোট চুল হয়েছিল সেগুলোকে পুনরায় ফেলে দিতে বলেন। এরপর সেখানে বিডের পাশে একটি গাব গাছের নিচে আম্মুকে বসিয়ে মাথার উপরে চালন রেখে তার উপরে গামছা দিয়ে পাতিল থেকে ধীরে ধীরে পানি ঢালা শুরু করেন। এটাকে গ্রামের ভাষায় ধারান বলে। ধারান দেওয়ার কারণে আম্মুর ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল। আসলে কেমোথেরাপির পর থেকে আম্মুর মাথায় জল একেবারেই তিনি সহ্য করতে পারতেন না। যাই হোক, শ্বাসকষ্ট হওয়ার জন্য আম্মুকে আবারও ধরে নিয়ে কবিরাজের বৈঠকখানায় বিশ্রামের জন্য শুইয়ে দেয়া হয়। এরপর আমি নানির কাছে জানতে চাই গতরাতে কবিরাজ কি করেছিল। নানি আমাকে জানায়, গতরাতে কবিরাজ তোর আম্মুকে একটা আসন পেতে বসিয়ে গন্ডি কেটে তার মাঝে হাদিয়া রাখতে বলে জিনদের জন্য। সেই মতো আমি 101 টাকা রাখার পর কবিরাজ কিছু সূরা পড়তে থাকেন এবং মাঝে মাঝে তোর আম্মুর নাম নিতে থাকেন। একটা সময় তোর আম্মু মাথিতে লুটিয়ে পড়ে এবং কয়েক মুহূর্ত পর আচমকায় উঠে বসে এবং বিভৎস কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমাকে কেন ডেকেছিস? বিরক্ত করছিস কেন? তুই জানিস না নৌকা তীরে ফিরে গেছে, নৌকাতে এখন ডুবে যাচ্ছে, আর কিচ্ছু করার নেই। কবিরাজ আরো কিছু সূরা পড়ে জিজ্ঞেস করেন, তোকে কিভাবে এখানে পাঠানো হয়েছে আর কি শেষ হয়ে গেছে? তখন ভেতরে থাকা সেই জিনটি বলে, জানের বদলে জান যে পাঠিয়েছে সে একটি শিশুর জান বলি দিয়ে তার রক্ত আমাকে নৈবেদ্য দিয়েছে। এর জান নিতে বলেছে, আমার কিছু করার নেই, নাও ডুবে গেছে। কথাগুলো শুনে আমি ভেঙে পড়ি এবং সেই জিনকে অনুরোধ করি, দোহাই তোমাদের, আমার মেয়েকে ছেড়ে দাও। কর্কশ কণ্ঠে আবার সে বলে ওঠে, তুই জানিস না জিনেরা কথা দিলে কথার খেলাপ করে না। নৌকা তীরে ডুবে গেছে, একে আর বাঁচাতে পারবি না। এখন যা যা, আমাকে বিরক্ত করিস না। এই বলে সে থামে। কথাগুলো শুনে আমি ভীষণভাবে ভেঙে পড়ি। এরপর আমি সেখান থেকে চলে আসি। সেদিনের পর আম্মু আমার খালার বাসায় ছিল। প্রায় 3 থেকে 3.5 মাস কেটে যায়। একদিন খালা ফোন করে বলে ওনার বাসায় যেতে। আম্মুর শরীর ভীষণ খারাপ। সেই শুনে আমি আব্বু তাড়াতাড়ি সেখানে যাই। সেখানে পৌঁছে দেখি সব শেষ, আম্মু আর নেই। আমরা ভীষণভাবে ভেঙে পড়ি, সব শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা আম্মুকে আমাদের বাসায় নিয়ে আসি এবং নিয়ম আচার পালন করে জানাজা করাই। আম্মুকে কবর দিতে নিয়ে গিয়ে প্রথম একটি কবর খোঁড়ার সাথে সাথে দেখা যায় অন্য আরেকটি কবর বেরিয়ে পড়েছে। পুনরায় আরেকটি স্থান নির্ধারিত করে কবর খুঁড়ে আম্মুকে কবরস্থ করা হয়। এই সমস্ত করে উঠতে উঠতে প্রায় রাত 12টার মতো বেজে যায়। তারপর আমরা সবাই বাসায় ফিরি। এরপর 7 দিন কেটে যায়। আমি মন মরা হয়ে কবর জিয়ারত করতে কবরের স্থানে গিয়েছিলাম। এমন সময় বড় রাস্তার পাশের মোড়ে আচমকাই আসমা পাগল আমার রাস্তা ঘিরে দাঁড়ায়। এখানে বলে রাখি, আসমা আমাদেরই বয়সী। পাগল ঠিক বলা চলে না, তবে অনেকেই বলে ওর নাকি মাথার ঠিক নেই। ওর সাথে নাকি 3টে জিন আছে। একটা সময় আমার ক্লাসমেট ছিল। যাই হোক, আসমা রাস্তা আটকে হঠাৎই বলে, কি সাজ্জাদ, আম্মুর কাছে যাস? তোর আম্মু ভীষণ কষ্টে আছে সাজ্জাদ, তাকে বাঁচা। তোর আম্মু মরে নাই, তাই কবর থেকে তোলার ব্যবস্থা কর, তার এখনো মেয়াদ ফুরায়নি। কি বলবো ভাইয়া, আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। কি সব বলছে এই পাগল? আর যদি পাগলই বা হবে, তাহলে ও জানলো কি করে আমি আম্মুর কবরের দিকে যাচ্ছিলাম? কিছুই বুঝতে পারছিলাম না। মনকে শান্ত করে বললাম হয়তো পাগলের পাগলামি, তাই গুরুত্ব না দিয়ে চলে যাব। এমন সময় আসমা আবারও বলে ওঠে, চলে যাচ্ছিস কেন? হায় আমার পিছু পিছু।
ছোটবেলায় আসমার আম্মু আমাদের কোরআন শরীফ পড়াতেন, আর আসমা ও আমি পরিচিত, তাই কিছু না ভেবে একটা ঘোরের মধ্যে ওর পেছন পেছন চলে যাই। ওর বাসায় যাওয়ার পর আসমা আমার হাত ধরে বলল, তোর মা তো মরে নাই, তোর মাকে বান মারা হয়েছিল, মেয়াদে কুফরি, যার মেয়াদ এখনো ফুরায়নি। তোর মা এখনো 2 মাস 11 দিন বাঁচবে। আমাকে স্বপ্নে এসে বলে গেছে যে সাজ্জাদকে বল আমাকে কবর থেকে তুলতে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি চমকে যাই, বান মারা হয়েছে মানে? আমি আসমার কথাগুলো শুনে কেঁদেই ফেলি। কি বলছিস এসব? আসমা বলে, জানি তোর আমার কথা বিশ্বাস হবে না, তুই তোর মায়ের কবরের কাছে যাচ্ছিস, গিয়ে দেখতে পাবি তোর মায়ের কবরের ওপরে একটি জবা ফুল রাখা আছে। আমি আজ সকালে সেই ফুলটা রেখে এসেছি। সেই ফুল 2 মাস 11 দিন তাজা থাকবে। তার মাঝে তুই তোর আম্মুকে যদি তুলতে পারিস কবর থেকে, তাহলে সে বেঁচে যাবে। এখন যা। আমি রীতিমতো হতবাক হয়ে যাই। কি বলছে ওই সব? বিশ্বাস হচ্ছিল না। এখানে বলে রাখি, পরবর্তীতে আমি এক হুজুরের কাছ থেকে জানতে পেরেছিলাম এই মেয়াদি কুফরি কি। আসলে মেয়াদি কুফরি হুজুরের বলা অনুযায়ী মানুষকে একদম নিস্তেজ, প্রায় মৃত মানুষের মতো করে ফেলে, যাতে সাধারণত মানুষ ভেবে নেয় যে সেই মানুষটি মারা গেছে, অথচ তার মেয়াদ বাধা থাকে। সেই মেয়াদ পর্যন্ত ভেতরে সূক্ষ্ম শরীরে মানুষটি জীবিত থাকে, কিন্তু মানুষ ভুল করে তাকে কবরে দিয়ে দেয়। ফলে নির্দিষ্ট মেয়াদের পর সূক্ষ্ম শরীর থেকে মানুষটি মারা যায়। যাই হোক, পুনরায় ঘটনায় চলে আসি। প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল না। ধীরে ধীরে কবরস্থানে গিয়ে দেখে সত্যি আম্মু কবরের মাথায় একটি জবা ফুল রাখা আছে। এখন আর কি ব্যাখ্যা দিব এটার ভাইয়া? আমি খুবই অবাক হয়ে যাই। ব্যাপারটা দেখে বাসায় চলে আসি এবং আব্বু। তারপর থেকে রফিক মামার একটা রোগ দেখা যায়, তাকে বলে মৃগী রোগ। এ রোগে নাকি মানুষের হঠাৎ করে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। উদাহরণ, মানুষ হাঁটতে আছে, সামনে কি পুকুরে কি নাকি রাস্তায়, দেয়াল নাকি কোনো কিছু সামনে বাধা আছে, কোনোটা খেয়াল করে না। এই রোগের জন্য রফিক মামাকে অনেক ডাক্তার দেখানো হয়। রোগটির কোনো সুরাহা হয় না। বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হলে হুজুর বলে রফিক মামা যে ভয় পেয়েছিলেন, ওই সময় তাকে একটা খারাপ জিন আসর করেছে। এই জিনটা খুবই শক্তিশালী, তিনি এর কিছুই করতে পারবেন না। রফিক মামার মা হুজুরের কথায় বিশ্বাস করেন না। এভাবেই কেটে যায় 3 থেকে 4 বছর। রফিক মামার রোগটা আরো বেড়ে যায়। বলে রাখা ভালো, রফিক মামার একজন ফুপু ঢাকার গুলিস্তান এলাকায় থাকতো। 2012-13 সালের দিকে রফিক মামা তার মায়ের সাথে ঢাকায় তার ফুপুর বাসায় বেড়াতে যায় এবং ওখানে তার ফুপুর কাছে শুনতে পায় গুলিস্তানের কোনো একটা জায়গায় এক তান্ত্রিক চিকিৎসা করে। রফিক মামাকে ওখানে নিয়ে যাওয়া হয়। তান্ত্রিক মামাকে দেখে বললেন তিনি এর চিকিৎসা করতে পারবেন, 20,000 টাকা লাগবে। 2012-13 সালে 20,000 টাকা কম ছিল না। কিন্তু বলে রাখা ভালো, রফিক মামার বাবা ছিলেন একজন কৃষক, তারা ছিলেন নিম্নবিত্ত। এত টাকা দেখে তারা চিকিৎসা করাবেন না বলে চলে আসতে যাবে, তখন তান্ত্রিক বলে ওঠে এই জিনটা খুবই খারাপ জিন, রফিক মামাকে নাকি নিয়ে যাবে। 18 থেকে 22 বছরের মধ্যে রফিক মামার মা চিন্তা করে তান্ত্রিক মনে হয় টাকার জন্য বানিয়ে বানিয়ে বলছে। এই কারণেই তারা চিকিৎসা না করিয়ে চলে আসে। এটাই ছিল সবচেয়ে বড় ভুল। এবং যে ভয় ছিল সেটাই হলো, মামা মারা যায় তখন ক্লাস 10-এ তার টেস্ট পরীক্ষা চলছিল। সালটা ছিল 2018। রফিক মামার বয়স তখন 19 বছর। আমার পরীক্ষা ছিল সকাল 9টা থেকে। তাড়াতাড়ি খাবার খেয়ে স্কুলে চলে যাই। যথারীতি পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষার 2 ঘন্টা যেতে না যেতেই আমার আম্মু আমার স্কুলে হাজির। আমি স্কুলে আম্মুকে দেখতে পেয়ে অবাক হয়ে যাই। আম্মু এসে বলে তোর রফিক মামা মারা গেছে। এখানে বলে রাখা ভালো, নানা বাড়ির পাশের বাড়িতে একজনের নামও রফিক। আমি ভাবলাম সেই রফিক মামাই হয়তো মারা গেছে, কিন্তু আমার মা আমাকে শুধরে দিলেন। তিনি বললেন যে আরে না, তোর রফিক মামাই মারা গেছে। স্যারকে খাতা দিয়ে নানা বাড়িতে চলে আসলাম। আমাকে লাশের চেহারা দেখতে বারণ করলেও আমি লাশের চেহারা দেখি এবং মামার নাক দিয়ে তখন রক্ত পড়ছিল। রফিক মামাকে কবর দিয়ে আমরা বাসায় চলে আসি। আমার পরীক্ষা শেষ হলে আমি নানা বাড়িতে যাই এবং রফিক মামার মায়ের কাছ থেকে মামার মৃত্যুর ঘটনা শুনি। এখানে বলে রাখা ভালো, রফিক মামার 4 ভাই বোন। মামার সেজ ও বড় ভাই তারা যেভাবেই হোক বিদেশে পাঠায় এবং মোটামুটি সচ্ছল পরিবার তারা, এবং নতুন ঘর হয়েছে তখন। তিনি বলেন ওই দিন সন্ধ্যা থেকে শরীরটা তার ভালো লাগছিল না, তাই তিনি তাড়াতাড়ি শুয়ে পড়েন। রফিক মামা প্রতিদিনের মতো বাজার থেকে আসে রাত 8টা বাজে। এখানে বলে রাখা ভালো, মামা বাজারে ফার্নিচারের দোকানে কাজ শিখত। খুব সাহসী ছিল সে, মাছ ধরার নেশাও ছিল, তাই প্রতিদিন কোচ বা ট্যাঁটা নিয়ে মাছ ধরতে বেরিয়ে যেত অনেক রাত পর্যন্ত। মাছ ধরে তারপরে ঘরে ফিরত। ওই দিন রফিক মামা বাজার থেকে এসে মাকে ভাত দিতে বলেন এবং তার মা তাকে বলেন তুই খেয়ে নে। মামা নিজে খেয়ে
প্রতিদিনের মতো কোচ আর ট্যাডা নিয়ে মাছ ধরতে বেরিয়ে চলে যায়। 12টার দিকে অনেক মাছ নিয়ে ঘরে এসে মাকে ডাকতে থাকে। মাকে ফ্রিজে রাখতে বলে মাছগুলো। রফিক মামা মাছগুলো রেখে টয়লেটে যায়। টয়লেট কিন্তু বাসা থেকে একটু বেশি দূরে ছিল এবং সেখানে যায়। রফিক মামার মা যখন ফজরের নামাজ পড়তে ওঠে দেখে মামা ঘরে নেই। তিনি মনে করেন রফিক মামা মনে হয় টয়লেটে, তাই তিনি অজু করে ফজরের নামাজ পড়ে মামার ঘরে আসেন। তিনি খুঁজতে বের হন, তার ছেলেকে না পেয়ে এদিক সেদিক খুঁজতে থাকেন। উল্লেখ করে রাখা ভালো যে বাড়ি থেকে 100 মিটার সামনে দোকান, সেই দোকানের দিকে যেতে লাগলেন তিনি। রাস্তার পাশে খাদের মতন একটা জায়গায় একটা বড় পুতুল পড়ে আছে, হালকা অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না। তিনি ওটার দিকে খেয়াল না করে দোকানে গিয়ে দেখেন দোকান তখনও খোলেনি। মসজিদ থেকে তখন কতগুলো লোক আসছিল, তাদেরকে তিনি জিজ্ঞেস করেন, তারাও কিছু বলতে পারে না। হঠাৎ তার মনে হলো ওই পুতুলটার কথা। তিনি তাড়াতাড়ি গিয়ে যা দেখলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। একটু আলো হয়েছে, রফিক মামার মা দেখেন তার ছেলের পা দুটো ওপরে, মাথা গর্তের মধ্যে ঢুকানো। তিনি এটা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যান এবং তার জ্ঞান ফিরলে তিনি দেখেন তিনি খাটের ওপরে তার ছেলের নিথর দেহটা মাটিতে শোয়ানো। এখনো পর্যন্ত রফিক মামার মৃত্যুটা একটা রহস্য। এখনো জানি না মামা গর্তের কাছে কেন গেল। টয়লেট গর্তের বিপরীত দিকে ছিল। আমি খুবই দুঃখিত কথাগুলো গুছিয়ে না লিখতে পারার জন্য। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। রহস্যময় ঘটনা তিনি জানিয়েছেন, যদিও লেখাটার মধ্যে একটু ঝামেলা ছিল বলে আমার পড়তে একটু অসুবিধা হয়েছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আপনারা নিশ্চয়ই ঘটনাটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সেই ঘটনাটি শোনার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আপনাদের কাছ থেকে ঘটনা চাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনাদের ঘটনা পাঠিয়ে দিন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। সো আজকে আমি একটা ভুট.com-এ আমার আব্বুর সাথে একটা ঘটে যাওয়া কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সো আপনারা যদি এই কাহিনীটা শেয়ার করেন তাহলে আমার কাছে আরো কাহিনী আছে, সো ওইগুলা শেয়ার করব আমি ভুট.com-এ। সো আমি এখন কাহিনী শুরু করতেছি। সো সালটা ছিল তখন 1999 থেকে 2000 সাল। সো তখন কি হয়েছিল, তখন আব্বু অনেক সিনেমা দেখতো। তো আমাদের এলাকা থেকে একটা শহরে যেতে হতো সিনেমা দেখতে, সিনেমা হলে। তো তখন আব্বু কি করলো, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছিল। ওই দিন খুব বৃষ্টি হওয়ার কারণে সিনেমা হল তাড়াতাড়ি বন্ধ দেয়। দেন আব্বু বাড়ির পথে রওনা দেয়। রাস্তায় তখন অনেক ঝড় নামে। তারপর আব্বু আস্তে আস্তে বাড়িতে আসতে থাকে। তারপর আব্বু তখন কিন্তু আকাশ যখন চমকায় তখন আব্বু কি ওই আলো দেখে দেখে আসতে থাকে। দেন রাস্তায় আব্বুর একটা বোনের সাথে দেখা হয়। সো আব্বু ওই বোনকে জিজ্ঞেস করলো, তুই এত রাতে এখানে কি করিস? সো বললো, তোদের বাড়ি যাচ্ছিলাম। সো আব্বু বল, তাইলে আমার সাথে চল। পরে দুজন যাচ্ছে। আবার ওইখানে ছাগলের বাচ্চা, এভাবে যেতে যেতে আবার দেখে যে কুকুরের বাচ্চা, এইগুলো দেখে আব্বু খুব ভয় পেয়ে যায়। এবং তারপর আব্বু তাড়াতাড়ি ট্রেনিং এ গিয়ে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে। তারপর জ্ঞান ফেরার পর সবাইকে এগুলা বলে, তারপর আর ট্রেনিং করতে চায় না। তারপর সবাই আব্বুকে বাড়িতে ফেরত দিয়ে যায়। সো রাসেল ভাই, এটাই আমার ছিল কাহিনী। ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন। আমার কাছে আরো ভয়ানক কাহিনী আছে। সো এগুলা যদি এটা শেয়ার হয় তাহলে অবশ্যই আমি ওইটা শেয়ার করব। সাল 2010 অথবা 11, তখন আমার বয়স হবে 12 অথবা 13, এমন বয়স হবে। তো আমি ভাইয়া আসলে শুরু থেকে মাদ্রাসায় স্টাডি করতাম। তো মাদ্রাসার পরীক্ষার ছুটিতে আমি বাসায় আসি। তো বাসায় আসার পরে আম্মু আমাকে বলতেছে, মাসুম, তোমার ফুফাতো বোনের দাদি শাশুড়ি মারা গেছে, তো ওখানে ওদের বাসায় আমাদেরকে যেতে হবে, তুমি রেডি হয়ে নাও। তো আমিও রেডি হয়ে নিলাম আম্মুর কথাতে। তো রওনা দিলাম। তো যাইতে যাইতে আসলে ওনাকে আসলে দাফন করা হয়ে গেছিল। আমরা লেট করে ফেলছিলাম, তো ওনাকে আসলে দাফন করা হয়ে গেছিল। আর বলে রাখছি যে আমি আমার ওই কাজিনের দাদি শাশুড়িকে এর আগে আমি কখনো দেখিনি। আম্মু দেখছে, তবে আমি দেখিনি কখনো। আর এটা আসলে আমার দুর্ভাগ্য বলতে পারেন যে ওনার মৃত্যুর দিনে আমি আসলে ওনাকে দেখতে পাইনি, যেহেতু আমরা লেট করে আসছিলাম আর ওনার দাফন হয়ে গেছিল, এই জন্য আসলে দেখতে পাইনি। তো ওইখানে আমি, আমার চাচাতো ভাই আর কেউ আমার সমবয়সী মাহফুজ, আর আমার চাচাতো বোন রিয়া, ও একটু ছোট হবে আমাদের থেকে। তো ওরে দেখলাম, দেখে বেশ খুশি হলাম, যাক সাথী পাওয়া গেছে এখানে। তো মাহফুজ আমাকে দেখে বললো, কিরে মাসুম, কেমন আছিস? আমি বললাম, হ্যাঁ ভালো আছি। এরপরে আমরা আসলে কুশলাদি বিনিময় করলাম।
তো মাহফুজ আমাকে বলল, আচ্ছা এখানে তো আসলে সবাই কান্নাকাটি করতেছে, কেমন কি একটা অবস্থা, চলো আমরা একটু বাগান থেকে হেঁটে আসি। তো আমি বললাম যে কথাটা আসলে মন্দ বলেনি, বাগান থেকে হেঁটে আসলে ভালো হয়। তো আমি, মাহফুজ আর রিয়া বাগানে গেলাম তিনজন, একটু হাঁটাহাঁটি করার জন্য। আর আমার কাজিনের দাদি শাশুড়িকে যেখানে কবর দেওয়া হয়েছিল, সেটা আমরা যে বাগানে হাঁটতে গেছিলাম ওই বাগানের শেষ প্রান্তে ওনাদের আর কি পারে আমাকে বলতেছে। তো আমি ভাবলাম হয়তো বৃদ্ধা মানুষ, হয়তো কোনো সাহায্য দরকার। আর আমি এটা খেয়াল করলাম যে আমি আমার সামনে যে বৃদ্ধাটা দাঁড়ায় আছে, এই বৃদ্ধাটা ওই বৃদ্ধা যাকে আমি ওই দিন কবরের ওইখানে দেখছিলাম। আর আজকে অনেক কাছ থেকে ভালোভাবে দেখলাম যে বৃদ্ধাটা আসলে একটা কালো পাড়ওয়ালা সাদা শাড়ি আর হাতে একটা লাঠি, আর উনি হচ্ছে গোল ফ্রেমের একটা চশমা পরে আছে। তো আমিও গেলাম সাহায্যের জন্য, এগিয়ে গেলাম। তো পেছন থেকে হঠাৎ আমাকে কেউ ডাকলো যে, ওইদিকে কোথায় যাচ্ছিস, সন্ধ্যা নেমে গেছে, ওইদিকে কোথায় যাচ্ছিস? তো আমি শুধু পেছনে তাকাইছি, তাকাই দেখি মাহফুজ কথাগুলো আমারে বললো। শুধু পেছনে তাকাইছি আর তাকানোর পরে সামনে তাকাইছি, মাত্র 10 সেকেন্ড এমন একটা ব্যবধান হবে। তো এই 10 সেকেন্ডের ভেতরে দেখি ওই বুড়িটা গায়েব। আর গায়েব এই জন্য বলবো যে যে পুকুর পাড়ে বুড়িটা দাঁড়াইছিল, পুকুর পাড়ের শেষ প্রান্ত থেকে আসলে ফসলের মাঠ শুরু। তো সেখান থেকে আসলে একটা বৃদ্ধ মহিলা, যার বয়স আনুমানিক 70 অথবা 80 হবে, এমন একটা বৃদ্ধা মহিলা এত তাড়াতাড়ি যেতে পারবেন, আর গেলেও অবশ্যই আমি দেখতে পাবো, এমন একটা বিষয় ছিল। আমি মনে মনে অনেক ভয়ই পাইলাম যে ওই দিন ওনারে দেখলাম, আজকে ওনারে দেখলাম, কিন্তু দেখার পরে উনি এইভাবে গায়েব হয়ে গেল, আসলে অনেক ভয় পাইছিলাম। তবে আসলে মাহফুজের কাছে প্রকাশ করিনি বিষয়টা, ও আমার মজা উড়াবে এই জন্য আর কি আমি ওরে বলি নাই যে এই বিষয়। তো পরের দিন আসলে আম্মুর সাথে আমরা নিজেদের বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে 3-4 দিন আর কোনো সমস্যা হয়নি। তো একদিন রাতে আমি শুয়ে আছি, তো আমি হঠাৎ একটা ঠান্ডা স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। ঠান্ডাটা আসলে অনেক বেশি ঠান্ডা ছিল, আর মনে হচ্ছিল যে আমার পাটা ঠান্ডার জন্যই মানে পুড়ে যাবে, এমন একটা ভাব। তো আমি ভাইয়া হচ্ছে চোখ মেলেই যেটা দেখলাম, আসলে এটা দেখার জন্য আসলে কেউ মানে দেখতে চাইবে না, এমন একটা বিষয় ছিল। দেখলাম ওই যে সেই বুড়িটা যাকে আমি কবরের ওইখানে দেখছিলাম, পুকুর পাড়ে দেখছিলাম, যে আমাকে হাতের ইশারায় ডাকতেছিল, তো ওই বুড়িটা আমার পায়ের পাশে দাঁড়ায় আছে আগের মতো, সেই সাদা শাড়ি, হাতে লাঠি, এক হাতে লাঠি আর এক হাতে আমার পা ধরে আছে, আর মুখে এক টুকরা মুচকি হাসি, মানে কিছু একটা বলবে আমার আর কি, এমন একটা ভাব। তো আমি এই বিষয়টা দেখার পরে মানে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই, চিৎকার করার চেষ্টা করতেছে কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। পাশে আম্মু, আমি মানে শরীর মুভ করতে পারতেছে না, হাত পা নড়াইতে পারতেছে না, আম্মুরে ডাকতেও পারতেছে না। তো আমার জানা যতগুলা দোয়া ছিল আমি আসলে দোয়াগুলা পড়তে থাকি, আর এক পর্যায়ে চোখটা বন্ধ করে একটা চিৎকার দিই। আমার চিৎকার শুনে আর কি পাশে যেহেতু আম্মু ছিল, আম্মুর ঘুম ভেঙে যায়। তো আমি চিৎকার দেওয়ার পরে চোখ খুলে আর ওই বুড়িটাকে আর আমি ওখানে দেখতে পাইনি। তো আম্মু আমাকে জিজ্ঞাসা করতেছে, কি রে মাসুম, তোর কি হয়েছে, চিৎকার করে উঠলি কেন? তো আমি দেখলাম ওখানে আর কি কেউ নাই। তো আমি আম্মুরে কথাটা কাটাই গেলাম যে, আম্মু আমি আসলে স্বপ্ন দেখছিলাম, একটা ভয়ের স্বপ্ন দেখছি, তোর স্বপ্ন দেখছি, ভয় পেয়েছি। তো আম্মু আর কি আমার বুকে আইপি করছে, পরে ফু দিয়ে বললো, আচ্ছা ঠিক আছে ঘুমা। তো এখন আমার মাদ্রাসারও ছুটি শেষ, মাদ্রাসায় যাইতে হবে। তো মাদ্রাসায় যাব তার আগের দিন সন্ধ্যাবেলায় আর একটা ঘটনা ঘটে। আম্মু আমাকে বলে যে বা দোকান থেকে ডিম নিয়ে আসতে। তো আমি ওই সময় বিকাল হয়ে গেছিল, বিকাল। তো আমি গেছি দোকানে। তো দোকানটা আর কি বাসা থেকে দূরে ছিল, যেহেতু গ্রামে থাকতাম আমি, অনেক দূরে ছিল দোকান। তো গেছি মোড়ের ওই পাশে, মোড়ের একটু ওই পাশে দোকান। তো এখানে যাওয়ার পরে ডিম কিনছি, ডিম কেনার পরে তো ওইখানে আর কি পুরাতন বন্ধু ছিল, ওদের সাথে একটু আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে দিতে আসলে সন্ধ্যার আজান দিবে এমন একটা ভাব। তো আসার পথে 3 রাস্তার একটা মোড় পড়ে, মোড়ের একদম মাথায় একটা কবরস্থান। এর আগেও আমি অবশ্যই কবরস্থানের পাড়ে দিয়ে অনেক যাতায়াত করছি, কোনো সমস্যা আমি ফেস করিনি। তবে ওই দিন আসার পরে কেউ আমাকে পিছন থেকে ডাকছে, মাসুম। একটা মানে একটা মেয়েলি কণ্ঠ, তবে কণ্ঠটা আসলে ভাঙা ভাঙা একটা কণ্ঠ, আমাকে ডাকছে, মাসুম আয়, আমার কাছে আয়, একটু শুনে যাও।
আমি পিছনে যে তাকাইছি ভাইয়া, দেখি সেই বুড়িটা আমাকে ডাকতেছে আর ওনার কাছে আসার জন্য আমাকে বলতেছে। তো আমি ভাইয়া খুব মানে এত পরিমাণ ভয় পাই যেটা বলে বোঝানোর মতো না। আর সে একটা দৌড় দেওয়ার পর মানে বাসায় যাওয়ার পরে হঠাৎ কিছু একটার সাথে বাড়ি খেয়ে আমি আসলে পড়ে যাই, আমি সেন্সলেস হয়ে যাই। পরদিন আমার জ্ঞান ফেরার পরে আসলে মাথায় মানে প্রচন্ড ব্যথা অনুভব করছে। আমি যেটার সাথে আসলে বাড়ি খেয়েছিলাম সেটা একটা খুঁটি ছিল, আর এই বাড়িটা আসলে মাথায় খেয়েছিলাম। অনেক পেন ছিল, অনেক ব্যথা ট্যাথা পাইছি। তো আম্মুরে আসলে বললাম যে আম্মু আমি তো আসলে অনেক ভয় পাইতেছি। তো আম্মু আর কি করলো, স্থানীয় ইমাম সাহেবরে বললো যে আমার ছেলেটা তো অনেক ভয় পাচ্ছে, কিছু একটা করেন। তো আর হুজুর তেমন কিছু না, শুধু আমার শরীরটা একটু বন্ধ করে দিলেন আর কিছু তেল পড়া আর পানি পড়া দিলেন, বললেন যে এগুলো খাও বাবা, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। তো আমিও ওনার কথা অনুযায়ী তেল পড়া পানি পড়া এরকম নিয়ম অনুযায়ী খাইতে লাগলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি। তো আর 3-4 মাস আর কি আমার আর কোনো সমস্যা নেই। আসলে রাসেল ভাইয়া, ঘটনাটা যদি এখানে শেষ হতো তাহলে আসলে খুব ভালো হতো, কিন্তু ঘটনাটা এখানে শেষ না। মানে ঘটনাটা কেবল মধ্য পর্যায়ে আছে আমরা। তো 3-4 মাস আমার কোনো সমস্যা নেই, এর মধ্যে আমি মাদ্রাসায় চলে গেছি, সুন্দরভাবে লেখাপড়া করতেছি, কোনো সমস্যা নাই। তো একদিনকার ঘটনা, আমরা যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসারই আরেকটা শাখা ছিল, যেটা মাদ্রাসারই থেকে একটু দূরে। যদি মেন রাস্তা ইউজ করা হয় তাহলে মিনিমাম 10-12 মিনিট সময় আসলো। তো আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আম্মু, হুজুরকে তোমাকে বলেনি যে আমি কেন ওই বুড়িকে দেখতাম, কেন বা ওই বুড়ি আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, এসব কিছু বলেনি? তো আমি তখন আম্মু আর কি কথাগুলো এড়াই যাইতো আর কি, আমাকে বলতো না, যেহেতু আমি ছোট ছিলাম ভয় পাওয়া বিধায় আর কি। হুজুরও আমাকে বলেনি, আম্মু আমাকে বলেনি। আমি এরপরে অনেকবার আম্মুরে বলছি যে আসলে ঘটনা কি ছিল, কেন আমি দেখতাম, কেনই বা আমারে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আমি যতবারই বলতাম আম্মু ততবারই আসলে কথা ঘুরাই নিত। এই জন্য আমি আর পরবর্তীতে আর কোনো জোর করিনি আম্মুকে। ঠিক আছে, যেহেতু বলতে চাচ্ছে না থাক। তো এই বলে আর কি মাসুম ওর ঘটনাটা শেষ করে। তো ঘটনা শেষে বলে, কি রে সাদিক, তুই কি ভাবছিস আমার ঘটনা এখানে শেষ? না, ঘটনাটা এখানে শেষ না, তবে এই ঘটনাটা এখানে শেষ। আর আমাদের পরিবারের সাথে আর আমার সাথে যে ঘটনাগুলা ঘটে যাচ্ছে, স্টিল নাও এখন পর্যন্ত ঘটতেছে, এটা তো তার সূচনা মাত্র ছিল। তো যাই হোক, এটা বলে আর কি মাসুম উঠে চলে যায়। এটাই ছিল ঘটনা আর কি। আর যদি আমার এই ঘটনাটা সিলেক্ট হয়, পরবর্তীতে আমি মাসুমের থেকে ওর জীবনের ঘটনাগুলো নিয়ে যত সম্ভব ব্ল্যাক ম্যাজিকের ঘটনা হবে। তো আমি এই ঘটনা সিলেক্ট হইলে বাকি ওর থেকে শুনে পরবর্তী ঘটনা পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি ইমেলটি ভালো লাগে তাহলে শ্রোতা বন্ধুদের শোনাবেন, আর যদি ভালো না লাগে তাহলে কোনো দাবি থাকবে না। এ বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের চিটাঙের পাশে একটা কথা আছে, সেটা হচ্ছে মুখে আই দেখা ভালো না। অর্থাৎ বিপদের আশঙ্কা করা ঠিক, কিন্তু সেটা মুখে বলাটা ভালো না, কারণ অনেক সময় সেটা ঘটেও যেতে পারে। আসলে সত্যি তা আমাদের জীবনে ঘটে গেল। রাসেল ভাই ঘটনাটি ছিল 2014 সালের ডিসেম্বরের দিকে। আমাদের এক ফ্রেন্ড তুষার শ্রেণী থেকে আমাদেরকে ফোন করে তার ভাইয়ের বিয়েতে ইনভাইট করলো। আমি আর হাসান সিদ্ধান্ত নিলাম আমরা বিয়েতে যাব। শীতকালের মজাটাও পাবো, আবার অন্য ডিস্ট্রিক্টে গিয়ে বিয়ে কিভাবে হয় সেটাও জেনে আসবো। অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিয়েতে গেলাম, সব ঠিকঠাক মতো হয়ে যায়। বিয়েতে অনেক মজা করে নিক্ষেপ করতেছে রাসেল ভাই। তারা ছিল 3 জন। জামাল মিয়া কোন একটি বিজনেসের কারণে বাড়ি গিয়েছেন, আর তার এক মেয়ে, এক ছেলে, আর তার স্ত্রী ঘরের ভিতরে। তো রাসেল ভাই যখন এই ঘরের ভিতরে এই ঘটনা চলতে থাকে রাত 11টা থেকে ফরজ আজান দেওয়ার পর ওই ঘটনাটি আর ঘটে না। তো রাসেল ভাই যখন সকালে বাইরে বের হয় তখন এসে তারা দেখে একটা পাথরের কি কণাও নাই সেখানে। তাহলে রাত্রে কে এত জোরে জোরে এত আওয়াজ করে ইটিয়ে দিচ্ছে? তো রাসেল ভাই এই যে ঘটনাটি তারা দেখতেছে, যেখানে যেখানে এই পাথরগুলা পড়ছে টিনের চালের উপরে সব জায়গায় ফুটো হয়ে রয়েছে, ভেঙে রয়েছে, বাঁকা হয়ে রয়েছে। তো রাসেল ভাই যখন
এই ঘটনাটি ঘটে তখন সকলে শব্দটা শুনে। তো এত জোরে শব্দ শোনার পর কেউ আর ডরে বাইরে হয় না। তো রাসেল ভাই 2008 সালের ঘটনা বোঝে না, তো গ্রামের ঘটনা, রাত মানে কিরকম রাত। তো রাসেল ভাই কেউ আর বার হয় নাই। তো পরের দিন সকালে এসে দেখতেছেন তাদের টিন, চালের টিন বাঁকা হয়ে রয়েছে। তো রাসেল ভাই তারা ধর বুঝতে পারেনি যে কিভাবে কেন আবার ঘটনাটা হইলো। তারপর 2-3 দিন ভালো যায়, তারপর আবার একদিন সকালে মিলিয়ে ওই উঠানে আবার আড্ডা দেয়। তারপরে শব্দটা ওঠে জিনকে নিয়ে একটি ঘটনা কয়, কিভাবে একটু কথা বলেছিল। তাই পরে এই রাত্রে আবার শুরু হয় তাণ্ডব। রাত 11টা বাজার পর টিনের চালের উপরে কে যেন ডিল মারছে। এত ডিল মারছে যে তাদের উপরে কারো একটি ক্ষোভ হয়ে রয়েছে, রাগ হয়ে রয়েছে যে তাদেরকে মেরে ফেলবো, এরকম একটি অবস্থা। তো রাসেল ভাই তার পরের দিন কিন্তু এই সকালে বার হয়ে সেরে এই ঘটনাটি দেখে তারা কিন্তু